নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান সিরিজ জয় ধারাবাহিকতা চান ফিল সিমন্স। বোর্ডের অস্থিরতায় অবাক নন টাইগার হেড কোচ, মনোযোগ রাখতে চান খেলায়। মিরপুরে উইকেট কন্ডিশন আমলে নিয়ে প্রস্তুত হচ্ছে নিউজিল্যান্ড। নাহিদ রানাকে নিয়ে বাড়তি সতর্ক কিউই কোচ রব ওয়াল্টার। অভাবের সংসার থেকে আইপিএল মঞ্চে বাজিমাত, সাকিব হোসেনের দারিদ্রতার গল্প, মায়ের আত্মত্যাগে অবাক সবাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ কে হচ্ছেন? লুকা মদ্রিচের কোচ থেকে বুন্দেসলিগার তারকা কাকে বেছে নেবে বাফুফে? আসছে ফিফা বিশ্বকাপে ফুটবল নৈপুণ্য দেখাতে প্রস্তুত 4 সমুদ্র দেশ। কুরাসাও হাইতির ইতিহাস চোখ রাঙাচ্ছে বাকিদের। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। দুদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। কিউইদের বিপক্ষে পাকিস্তান সিরিজে দাপুটে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে সংবাদ সম্মেলনে ক্রিকেটের বাইরে বেশি প্রশ্ন হয় বিসিবিতে ঘন ঘন হাইকমান্ড পরিবর্তনের বিষয়টা। সিমন্স সাফ জানিয়েছেন তারা এগুলো নিয়ে ভাবেন না, ক্রিকেটাররা মাঠের খেলায় ফোকাস রাখছেন। বিস্তারিত রিপোর্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে যতটা না বোলারদের পরীক্ষা, ততটাই বেশি পরীক্ষা বাংলাদেশের ব্যাটারদের। কারণ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধারাবাহিকতার অভাবে ভুগছে বলেই সাম্প্রতিক ওডিআই পারফরমেন্সে পিছিয়ে যাচ্ছে টিম টাইগার্স। যদিও গেল পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল জিতেছে, তবে ওয়ানডেতে ভালো করতে হলে এখন ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। গেল সিরিজেই যদি চোখ রাখা যায় তাহলে বেরিয়ে আসবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে বোলিং নৈপুণ্যে, ব্যাটিং নৈপুণ্যে নয়। সাম্প্রতিক সময়ে রিশাদ বিগ ব্যাশে ভালো করলেও ভালো করেননি পিএসএলে। তাই তো মুশতাক আহমেদের সঙ্গে নিবিড় অনুশীলনে রিশাদ আপার বডিতে কিভাবে পাওয়ার জেনারেট করা যায় সেই টোটকাই দিচ্ছিলেন রিশাদকে মুশতাক আহমেদ। এছাড়া পাকিস্তান সুপার লিগে গিয়ে তানজিদ তামিম অভিজ্ঞতা সঞ্চার করলেও ব্যাট হাতে নামতে পারেননি। তাকেও দেখা গেল অনুশীলনে বেশ সিরিয়াস। ইকোনমিক্যাল বোলিং সারাতে মেহেদী হাসান মিরাজও চেষ্টা কম করছেন না। দলে এখন অনেক পারফর্মার। সময়ের পরিক্রমায় নাহিদ রানা বড় সেন্সেশন হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের। পিএসএলে দারুণ পারফর্ম করেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানও নিজের জাত ধরে রেখেছেন। শরীফুলরাও দারুণ কনসিস্টেন্ট। একটা সময় তাসকিন মুস্তাফিজরা এগিয়ে ছিল, কিন্তু এখন তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিজ্ঞতা সঞ্চার করে শরীফুল, নাহিদ রানারাও প্রতিপক্ষের সমীহ আদায় করে নিচ্ছেন। বিশেষ করে শন টেটের কথা বলতে হয়, তিনি একেবারে অ্যালান ডোনাল্ডের মতো মিশে গেছেন। এই অস্ট্রেলিয়ান গতি দানব বাংলাদেশের পেসারদের ঠিক ট্র্যাকেই রাখছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রাম্প কার্ড হতে পারেন পেস লাইন আপে মুস্তাফিজুর রহমান। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে 18টা ওয়ানডে খেলে মুস্তাফিজ শিকার করেছেন 23টা উইকেট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সেরা বোলার মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। ওডিআই র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছে নিউজিল্যান্ড আর 9 নম্বরে আছে বাংলাদেশ। নাহিদ রানা, শরীফুল, শান্তদের বাংলাদেশ দল ভয় পাচ্ছে না। নিজেদের হোম কন্ডিশনে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ওরা। হেড কোচ ফিল সিমন্স সব কিছু বলে দিলেন সংবাদ সম্মেলনে। জানালেন বোর্ডের রদ বদল নিয়ে তারা চিন্তিত না, তার খেলোয়াড়রা পারফর্ম করতে মরিয়া। পাকিস্তান সিরিজের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান সিমন্স। আমরা বাইরের কোনো কিছু নিয়ে ভাবছি না, আমরা আমাদের মাঠের খেলায় ফোকাস করছি। নিউজিল্যান্ডকে বলা হচ্ছে দ্বিতীয় সারির দল, তবে আমি সেটা মানতে নারাজ। আমি মনে করি যে কোনো দেশ থেকে আসা যে কোনো দলই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশ যেখানে সবসময় নতুন প্রতিভা উঠে আসে। আর একটা জিনিস আপনার জানা উচিত, এইসব খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে প্রচুর ম্যাচ খেলেছে, তাই তারা বেশ পোড় খাওয়া এবং অভিজ্ঞ খেলোয়াড়। তাদের মধ্যে কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু তারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। ক্রিকেট বিশ্বে নিউজিল্যান্ড এখন অন্যতম এক পরাশক্তি। আগে বাংলা ওয়াশ সমীকরণ থাকলেও এখনকার নিউজিল্যান্ডকে দারুণ সমীহ করে বিশ্ব ক্রিকেটের বাকি দলগুলো। বাংলাদেশের সঙ্গে 11টা সিরিজ খেলেছে কিউইরা, তার মধ্যে বাংলাদেশ হেরেছে 9টাতেই। এমনকি 3 বছর আগে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ 2-0-তে জিতেছিল ব্ল্যাক ক্যাপরা। আর বাংলাদেশের সেই 2 সিরিজ জয় এসেছে 2010 আর 2013 সালে। 17 এপ্রিল জয়ের মিশন নিয়ে বাংলাদেশ দল 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করছে। নাজমুস সাকিব, কালবেলা। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াইটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন কিউই কোচ রব ওয়াল্টার। বলেন, এখানকার কন্ডিশন অনুযায়ী বাংলাদেশ দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়বে। ওয়াল্টার বলেন, তারা উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে প্রস্তুত হয়ে এসেছেন এবং সাম্প্রতিক সময় সাফল্য পাচ্ছেন।
বাংলাদেশের নাহিদ রানাকে নিয়ে কিছুটা সতর্ক থাকবে তার শিষ্যরা, এই কথাও জানান সফরকারী কোচ। প্রায় 11,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং কন্ডিশনে 3 ওডিআই ও 3 টি20 খেলতে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। 17 এপ্রিল শুরু হতে যাওয়া ওডিআই সিরিজকে সামনে রেখে মিরপুরের কড়া রোদ উপেক্ষা করেই অনুশীলন করে রব ওয়াল্টারের শিষ্যরা। মিরপুরের কঠিন উইকেটে মানিয়ে নিতে অধিনায়ক টম লাথাম টেনিস ব্যাটের সাহায্যে করেছেন ভিন্নধর্মী অনুশীলন। অন্যদিকে সতীর্থরা ছিলেন ফিল্ডিং প্রস্তুতিতে ব্যস্ত। উপমহাদেশের চ্যালেঞ্জিং উইকেট বুঝতে কোচ রব ওয়াল্টার কিউরেটর টনি হেমিং এর সঙ্গে আলোচনা করে সরাসরি উইকেট পর্যবেক্ষণ করেন। অতঃপর সংবাদ সম্মেলনে নাহিদ রানা সহ বাংলাদেশের পেসারদের প্রশংসা করে উপমহাদেশের উইকেট কন্ডিশন নিয়ে নিজের অভিমত জানান নিউজিল্যান্ড কোচ। Wonderful fast bowler. নাহিদ রানা দুর্দান্ত ফাস্ট বোলার, এই কন্ডিশনে সে ভালো করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া দারুণ ব্যাপার। নাহিদ রানার যোগ্যতাকে একদমই ছোট করে দেখছি না। নাহিদ সহ বাংলাদেশ দলে ভালো মানের ফাস্ট বোলার রয়েছে। রানা 140 গতিতে বল করে, আর তাই তো টেকনিক খাটিয়ে তাকে ফেস করতে হবে আমাদের ব্যাটারদের। But for us, it's facing fast bowlers is not a new thing. We expect that to come in here, and we're understanding of that. It does take some getting used to. A couple of days prior to the first game is probably not enough to get fully used to it. But as I said, we knew about that in the lead up. Obviously, we've had a couple of guys that have come from the Sri Lanka A series, so that they're probably more used to it than the guys coming from New Zealand. But yeah, I mean, it's beautiful to be out in the hot sunshine, isn't it? মায়ের গয়না বিক্রির টাকায় কেনা জুতোয় স্বপ্ন পূরণ হলো সাকিব হোসেনের। ভারতীয় ক্রিকেটার অভাবকে জয় করে আজ সাফল্যের দেখা পেলেন। কৃষক পরিবার থেকে উঠে আসা সাকিবের প্রতি মুহূর্ত ছিল অনেক চ্যালেঞ্জের। একসময় ছিল না খাবার কেনার টাকাও। সানরাইজার্স হায়দ্রাবাদের এই ক্রিকেটারের উঠে আসা নিয়ে এবার থাকছে প্রতিবেদন। बॉलिंग स्पाइक्स 10,000 15,000 का जूते लेंगे तो खाएंगे कहाँ से। বাংলায় একটা প্রবাদ আছে, গোবরে পদ্মফুল। প্রতিকূল পরিবেশেও যে সুন্দর কিছু ফুটে উঠতে পারে, সাকিব হোসেন তার জীবন্ত প্রমাণ। কৃষক পরিবারের ছেলে, প্রবল দারিদ্র্যের মধ্যে যার বেড়ে ওঠা, সেই সাকিব আইপিএলের স্পটলাইটে। বিহারের গোপালগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ক্রিকেটার হবেন সেই স্বপ্ন দেখেননি সাকিব। যোগ দিতে চেয়েছিলেন সেনাবাহিনীতে, কিন্তু অভাব তো প্রতিভা আটকে রাখতে পারে না। শত প্রতিবন্ধকতা ঠেলে বেরিয়ে এসেছে অন্ধকার ফুরে। তবে এই উঠে আসার গল্পেও আছে এক বেদনাবিদুর আত্মত্যাগ। সাকিবের বাবা জানান, একটা সময় হাঁটুতে সমস্যা হওয়ায় খাবার কেনার মতো টাকাও আমাদের কাছে ছিল না। একটা সময় দারিদ্রতার জন্য খেলার মতো ভালো জুতো কিনতে পারছিলেন না সাকিব। সেই সময় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তার মা, নিজের গয়না বিক্রি করে কিনে দেন ক্রিকেট খেলার জুতো। এমন আত্মত্যাগের প্রতিদান ছেলে একদিন ঠিকই দেবে, সেই বিশ্বাসও ছিল মায়ের। সাকিবের মা জানান, একদিন ছেলে কাঁদতে কাঁদতে এসে বলল, মা আমার জুতো নেই, খেলবো কি করে? আমার কাছে অত টাকা ছিল না, গয়না বিক্রি করে ওকে জুতো কিনে দিয়েছিলাম, সেই দামও দিয়েছে। শুরুতে টেপ টেনিস ক্রিকেটে খ্যাপ খেলতেন সাকিব। এরপর আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন, কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেননি। আইপিএলের চলতি মৌসুমের নিলাম থেকে 30 লাখ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে দলে ভেড়ায়। অভিষেক ম্যাচে বল হাতে যা করলেন তা তো হয়ে থাকলো আরেক ইতিহাস। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 4 উইকেট তুলে চারদিকে হইচই ফেলে দিয়েছেন সাকিব। তার উঠে আসার এই গল্প আমাদের শেখায়, জন্ম কোথায় সেটা বড় কথা নয়, গন্তব্যে কোথায় পৌঁছতে চান সেটাই আসল। মোহাম্মদ মাসুম, কালবেলা। কে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ? জল্পনা কল্পনা ক্রমেই দানা বাঁধছে। কাবরেরা পরবর্তী বাংলাদেশ দলকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ কোচ। সেখানে সিভিগুলো আসছে হাই প্রোফাইল লেভেলের। লুকা মডরিচের কোচ থেকে শুরু করে জমা পড়েছে বুন্দেসলিগা তারকার সিভিও। বাফুফের তাই যোগ্য কোচ পেতে আর কোনো সমস্যাই হবে না। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ থেকে হাবিয়ার কাবরেরার বিদায় ঘণ্টা বেজে গেছে। এরপর থেকেই ফুটবল পাড়ায় সবচেয়ে বেশি আলোচিত বিষয়, কে বসতে চলেছেন লাল সবুজের ডাগআউটে। জার্মান বুন্দেসলিগাতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার থেকে শুরু করে জোসে মরিনহোর বন্ধু, একের পর এক হাই প্রোফাইল কোচের সিভি জমা পড়ছে বাফুফে দরবারে। জার্মান মাস্টারমাইন্ড অ্যান্টোইন হে নাকি ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগোর স্টিমাচ? তালিকায় আছে রিয়াল মাদ্রিদের একাডেমিতে কোচিং করানো আলেহান্দ্রো মেনেন্দেজ ও হামজা চৌধুরীর সাবেক গুরু আনোয়ার উদ্দিন। এত সব তারকা কোচদের ভিড় থেকে কার হাতে উঠবে হামজা সমিতদের দায়িত্ব?
সবচেয়ে বেশি আলোচিত নামের মাঝে এগিয়ে জার্মান মাস্টারমাইন্ড অ্যান্টুইন হে। খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন বুন্দেসলিগাতে, জার্মানির নামকরা ক্লাব শালকের মিডফিল্ডের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বার্মিংহাম সিটিতে খেলেছেন তিনি, অর্থাৎ ইউরোপের টপ ক্লাস লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে হের। কোচিং ক্যারিয়ারটা তার আরও বেশি উজ্জ্বল। আফ্রিকার ফুটবলের পাওয়ার হাউস নাইজেরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিঃসন্দেহে বাংলাদেশ ডাগ আউটের দায়িত্ব হের কাছে গেলে বড় স্বপ্ন দেখতে আর দ্বিধা থাকবে না। গুঞ্জন আছে বাফুফেতে আবেদন করেছেন লুকা মদ্রিচদের সাবেক কোচ ইগোর স্টিমাচ, যিনি ক্রোয়েশিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন। ভারতের কোচ হিসেবে স্টিমাচের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। একইভাবে আলোচনায় আছে আরেক হাই প্রোফাইল কোচের নাম, জোসে মরিনহোর বন্ধু, রিয়াল মাদ্রিদের একাডেমিতে কোচিং করানো মেনেন্দেজ। রিয়াল মাদ্রিদ ইউথ টিম ও ইস্ট বেঙ্গলের সাবেক কোচ মেনেন্দেজ বর্তমানে ফ্রি এজেন্ট হওয়ায় তাকেও দেখা যেতে পারে বাংলাদেশের ডাগ আউটে। সিভি জমা দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আনোয়ার উদ্দিন। এছাড়া বাংলাদেশিদের মধ্যে আবেদন করেছেন জুলফিকার মাহমুদ ও মারুফুল হক। আলোচনায় আছে পিটার বাটলারের নামও। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে যায় হামজা শমীদদের গুরুর দায়িত্ব। মোহাম্মদ মাসুম, কালবেলা। আসন্ন ফিফা বিশ্বকাপে চমক জাগিয়েছে 4 সমুদ্র দেশ। দারিদ্রতা উপেক্ষা করেও স্রেফ কঠোর অধ্যাবসায়ার মনোবলে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেয় কুরাসাও, কেপ ভার্দে, হাইতি ও DR কঙ্গোর মতো দেশ। কিভাবে এই অসাধ্য হলো সাধন, সেটি জানুন রিপোর্টে। ফুটবল বিশ্বকাপ জেতা প্রতিটি শক্তিশালী দলের জন্য স্বপ্ন, কিন্তু বিশ্বমঞ্চে নাম লেখানো অনেক দেশের কাছে আজন্ম লালিত এক সাধনা। 2026 বিশ্বকাপে এবার এমন 4টি দেশ নাম লিখিয়েছে যাদের বিশ্বকাপে খেলা তো দূরের কথা, বিশ্বকাপে আসাও একটা চ্যালেঞ্জ ছিল। আজকে জানবো সেই 4 দেশ, কুরাসাও, হাইতি, কেপ ভার্দে ও DR কঙ্গোর অবিশ্বাস্য সেই রূপকথার গল্প। ক্যারিবিয়ান সাগরের নীল জলের মধ্যে ভাসমান দ্বীপরাষ্ট্র কুরাসাও। রঙিন ঘরবাড়ি আর পর্যটনের আড়ালে এর বাস্তবতা হলো কুরাসাও কোনো স্বাধীন দেশ নয়, নেদারল্যান্ডসের অংশ। মাত্র 1.5 লাখ জনসংখ্যার এই দ্বীপে ফুটবল ট্যালেন্ট খুঁজে পাওয়া ছিল খড়ের গাদায় সূচ খোঁজার মতো। কুরাসাও ফুটবলটা অনেকটা ধার করা স্বপ্ন, নিজেদের মাটিতে বীজ কম কিন্তু বাইরে থেকে ফুল এনে সাজানো। ডাচ কোচ ফ্রেড রুটেনের অধীনে কনকাকাফ অঞ্চলে চমক দেখিয়ে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ইতিহাস গড়ে আজ তারা বিশ্বকাপে। এরপর আসা যাক হাইতির গল্পে। 1804 সালে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। দাসরা বিদ্রোহ করে যুদ্ধ করে এবং অবশেষে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অভিশপ্ত ভূখণ্ড বলা হয় হাইতিকে। ঋণের বোঝা, ভয়াবহ ভূমিকম্প, ঘূর্ণিঝড়, রাজনৈতিক গ্যাং কালচারে দেশটির অবকাঠামো আজ ধ্বংসের পথে। দেশটির অর্ধেকের বেশি মানুষ অশিক্ষিত। যেখানে কলম ধরার আগে তরুণরা হাতে তুলে নেয় AK-47, সেখানে ফুটবল যেন এক বিলাসিতা। কিন্তু 52 বছরের দীর্ঘ অপেক্ষা আর সব বাধা মারিয়ে হাইতি আজ বিশ্বকাপে। নিকারাগুয়াকে হারিয়ে তারা প্রমাণ করেছে অভিশপ্ত ভূখণ্ড থেকেও সাফল্যের সূর্য ওঠা সম্ভব। মধ্য আফ্রিকার দেশ DR কঙ্গোর গল্পটা আরও ট্র্যাজিক। সোনা, হীরা আর কোবাল্টের মতো খনিজ সম্পদে ভরপুর বিশ্বের অন্যতম ধনী একটা দেশ, কিন্তু মানুষগুলো বিশ্বের দরিদ্রতম। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর রাজনৈতিক দুর্নীতির কারণে অর্থনীতি বিপর্যস্ত। শিশুদের বড় একটা অংশ স্কুলে যাওয়ার বদলে খনিতে কাজ করতে বাধ্য হয়। দুর্নীতি এখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শিক্ষা ব্যবস্থা খাতা কলমে থাকলেও অধিকাংশ এলাকায় স্কুলগুলো এখনও শরণার্থীদের আশ্রয়স্থল। কঙ্গো 1974 সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল। যে দেশে প্রতিদিন বাঁচাটাই যুদ্ধ, সেখানে কি ফুটবল আদৌ প্রাধান্য পায়? দীর্ঘ 52 বছর পর তারা আবার বিশ্বমঞ্চে। পর্তুগালের মতো দলের বিপক্ষে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে তারা। আফ্রিকান কোয়ালিফায়ারে তাদের রক্ষণাত্মক এবং কৌশলী ফুটবল তাদের এই স্বপ্ন পূরণ করেছে। সবশেষে জানবো পৃথিবীর অন্যতম সৌন্দর্যের দেশ কেপ ভার্দের গল্প। আটলান্টিক মহাসাগরের 10টি আগ্নেয়গিরি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত। প্রাকৃতিক সম্পদ প্রায় নেই, চাষযোগ্য জমি খুবই কম। তীব্র খরা আর পানির অভাব যেন এখানে নিত্যদিনের সঙ্গী। কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষ, বিশেষ করে যারা ইউরোপে বসবাস করেন। প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে চালিয়ে রেখেছে এবং তাদের পর্যটন কেন্দ্রগুলো তাদের ইনকামের একটা বড় সোর্স। কেপ ভার্দের অনেক ফুটবলার ইউরোপে বড় হয়েছে, সেখানেই ট্রেনিং পেয়েছে এবং তারপরে জাতীয় দলের হয়ে খেলছে।
ক্যামেরুন আর অ্যাঙ্গোলার মতো জায়ান্টদের টপকে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্লু শার্কসরা। কেপ ভার্দে শিখিয়েছে দেশ ছোট হলেও মন মানসিকতা বড় হলে আকাশ ছোঁয়া সম্ভব। ফুটবল কেবল একটি খেলা নয়, এই 4টি দেশের কাছে এটি অস্তিত্ব রক্ষার লড়াই। কুরাসাও, হাইতি, কঙ্গো কিংবা কেপ ভার্দে এরা শুধু বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, এরা যাচ্ছে নিজেদের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার গল্প বিশ্বকে শোনাতে। মোহাম্মদ মাসুম, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।